জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। এবং আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকা অফার করছিল এক মাসে, বা একটা শিল্প গোষ্ঠী দিয়ে দেখা যাচ্ছে 2, 3, 5, 6 করে পত্রিকা বা বিভিন্ন ধরনের মিডিয়া প্রতিষ্ঠান আছে। তো এইটা এক ধরনের গুড কম্পিটিশনের সুযোগকে নষ্ট করছে। এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি বাংলাদেশের মিডিয়া, যেটা আমি রিসেন্টলি আমার একটা বক্তব্য বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ায়, যেটা এখানেও একজন আলোচনা করছেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি দরকার। আপনার রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, যেমন আমরা আজকে সরকারে আছি, আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, সবকিছু জবাব দিতে বাধ্য যদি আপনারা প্রশ্ন করেন। এভাবে আমি মনে করি সংবাদ মাধ্যম, অবশ্যই প্রত্যেক সাংবাদিক না, সবাইকে ধরে ধরে প্রশ্ন করার বিষয় না, মব করার বিষয় না, কিন্তু সংবাদ মাধ্যম যারা নীতি নির্ধারক আছেন, বা যেই নীতি নির্ধারণ পর্যায় থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ হয় বা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে অবশ্যই প্রশ্ন করার এবং অ্যাকাউন্টেবল করার সুযোগ থাকা উচিত। মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। এইখানে আলোচনায় আমি মনে করি যে এটা আমাদের সেকেন্ড ইস্যু, যে আমরা যদি মালিকানার প্রশ্নটা সমাধান করতে পারি, সেটা আমি মনে করি যে অনেক বেশি জটিল একটা প্রক্রিয়া। কারণ যেই মিডিয়া কমিশন যেভাবে বলা আছে, সেটা একটা দীর্ঘ সময় লাগবে, একটা সময় দিতে হবে মার্জারের জন্য, অথবা একটা ছেড়ে আরেকটাকে এটা বিক্রি করে দেওয়ার জন্য। আমি মনে করি যেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যদি আমরা যেটা করা যাবে, সেটা হচ্ছে আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরো বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। আমরা এতটুকু করার জন্য অপেক্ষা আছি। এরপরে আমরা এই আইনটা হয়তো ক্যাবিনেটে তুলবো, এবং এটা আমরা যাতে আইনে আকারে আসে সেটা চেষ্টা করব। এটা হচ্ছে মিডিয়া সুরক্ষা আইনের বিষয়। সাংবাদিকতা সুরক্ষা আইন, নট সাংবাদিক সুরক্ষা আইন। আর আরেকটা বিষয় যেটা আছে, যে এখানে একটি প্রস্তাব আছে যে 3টি প্রতিষ্ঠানকে একসাথ করা, এবং এটা স্বায়ত্তশাসন। আজকেও হাইকোর্টে মামলার হিয়ারিং চলতেছে। এটা অনেক আগে একটা মানবাধিকার সংগঠন, ওনারা একটা মামলা করেছেন টিভি এবং রেডিও স্বায়ত্তশাসন নিয়ে। এখন বাংলাদেশে বিদ্যমান বাস্তবতায় 1990 সালের গণ অভ্যুত্থানের সময় যেই বাস্তবতা ছিল, তখন বাংলাদেশে বিটিভি ছিল, তখন বোধহয় অন্য কোনো টিভি চালু হয়নি। পরে 98-99 গিয়ে হয়তো এই টিভি চালু হয়েছে। এখন তো বাংলাদেশে টিভি আছে, আমার অনুমোদন, আমাদের মন্ত্রণালয় অনুমোদিত হচ্ছে বোধহয় 42 কিংবা 44টা, চলতেছে 34 কিংবা 36টা। আমি হয়তো একটা দুইটা কম বেশ হইতে পারে। আমাদের খুব বাংলাদেশের একজন বড় সম্পাদক, বড় হাউজের একজন সম্পাদক বলছেন, আমরা 1-2টা হাউস বাদে আর কেউ ট্যাক্স দেয়। তো আপনারা যেটা বলেন যে সাংবাদিকদের সুরক্ষা অধিকার থেকে শুরু করে আরো 10টা বিষয়, আমি এটা সবার পক্ষে। এবং আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকা অফার করছিল এক মাসে, বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে। তো উনি তো বলছেন 15,000 টাকা দিয়ে, কে বলছেন 15,000 টাকা দিয়ে শুরু করছেন। তো আমি 13,000 টাকা 6 দিন 2 দিন নাইট, মানে ডাইন ডিউটি 2 দিন নাইট হচ্ছে 6টা থেকে আপনার হচ্ছে যে 2টা পর্যন্ত 8 ঘন্টা যাবে, আর অন্য দিন হচ্ছে যে ধরেন 11টা থেকে 8 ঘন্টা। তো এরকম করে হচ্ছে যে 6 দিনে আপনাকে 13,000 টাকা দেওয়া হবে। এটা গত বছরের শুরুর দিকের ঘটনা। তো এখনো ওইভাবে হয়তো বাংলাদেশের ইকোনমি অত বেশি চেঞ্জ হয় না। তো 13,000 টাকা দিয়ে একটা মানে মাস্টার্স এর স্টুডেন্ট বলেন বা গ্রাজুয়েট করে ফেলছে, যে গ্রাজুয়েশন যা সে আসলে কি করবে, নিজে কি খাবে আর ফ্যামিলিকে কি পাঠাবে। তো এই বাস্তবতা আছে। আমি এগুলো সবই সংবেদনশীলতার সাথে দেখতে চাই।